আজ আমরা দশম শ্রেণীর বায়ুমণ্ডল অধ্যায়ের বায়ুচাপ, বায়ুচাপের তারতম্যের কারণ, বায়ুচাপ বলয় এবং নিয়ত বায়ু প্রবাহ আলোচনা করব। প্রথমেই আমরা বায়ুর চাপ কাকে বলে এই ধারণাটি পরিষ্কার করে নেব। ভূপৃষ্ঠের চারপাশে প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে বায়ুর অস্তিত্ব রয়েছে পৃথিবীকে বেষ্টন করে, এই বায়ু ভূপৃষ্ঠের উপরে প্রতি 1 বর্গ সেন্টিমিটার এলাকায় যে বিশাল বায়ুস্তম্ভ রয়েছে প্রায় 10,000 হাইট পর্যন্ত, এই বায়ুস্তম্ভ যে চাপ দেয় তাকেই বলা হয় বায়ুর চাপ। এখন বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রে। ব্যারোমিটার। এই চাপ কত? এই চাপ 1013.25 মিলিবার। অর্থাৎ বায়ুচাপ মাপার একক কি? মিলিবার। এই মিলিবার মানে এই প্রতি বর্গ সেন্টিমিটারে বায়ু যে চাপ দেয়, 1 কেজি মতো চাপ দেয় প্রতি বর্গ সেন্টিমিটারে, সেই চাপটা 1000 ডাইনের সমান। এই 1000 ডাইন প্রতি বর্গ সেন্টিমিটার, এইটিকেই মিলিবার একক বলা হয়। এখন এই বায়ুর চাপ আমরা জানলাম, কিন্তু এই চাপ ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ার সাথে সাথে বা ভূপৃষ্ঠ বরাবর পৃথিবীর সর্বত্র কি একই থাকে? না, এক থাকে না। অর্থাৎ বায়ুর চাপ যা যা বিষয়ের উপরে নির্ভর করে, সেই বিষয়গুলি এই ভূপৃষ্ঠ বরাবর বা ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে পরিবর্তন হয়ে যায় বলে তার পরিবর্তন ঘটে। এখানে এই প্রসঙ্গে আমি যদি বলি যে 1013.25 মিলিবার এই বায়ুর চাপটি মাপা হয়েছে কোথায়? ভূপৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে, 45 ডিগ্রি নর্থ অক্ষাংশে, 15 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এবং 0 কিলোমিটার হাইটে, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠে। এই বিষয়গুলি উল্লেখ করার মাধ্যমে এই কথাটি বলা হয়ে যায় যে বায়ুর চাপের কিন্তু তারতম্য লক্ষ্য করা যায় বিভিন্ন উপাদানের পরিবর্তনের ভিত্তিতে। সেই তারতম্যের নিয়ন্ত্রকগুলি কি কি, তারতম্যের যে প্রভাবক সেগুলো কি কি, তারতম্যের কারণগুলি কি কি, এইটা আমরা এবার আলোচনা করব। তাহলে আমি এই 1013.25 মিলিবার যে বায়ুর চাপ কত সেটা বললাম, সেই কথাটার মধ্যে যেহেতু এই 3টে বিষয় উল্লেখ করে দিতে হচ্ছে, এই 3টে বিষয় উল্লেখ না করলে এই মাপটির কোনো মূল্য থাকে না, যৌক্তিকতা থাকে না। অর্থাৎ 45 ডিগ্রি নর্থের বদলে যদি অন্য কোনো অক্ষাংশে হয়, এই চাপ কিন্তু পরিবর্তিত হতে পারে। সুতরাং তারতম্যের যে কারণগুলি তাদের মধ্যে আলোচনার কতগুলি প্রভাবক বা কারণ রয়েছে। প্রথমে আমরা আসি উচ্চতা, তারপরে আসব উষ্ণতা, 3 নম্বর আসব জলভাগ ও স্থলভাগের বন্টন। আমি এক এক করে সবগুলো ব্যাখ্যা করব। 4 নম্বর আসবে বায়ুর জলীয় বাষ্পের পরিমাণ, জলীয় বাষ্প। 5 নম্বর পৃথিবীর আবর্তন বেগ, আবর্তন। আমি এক এক করে আসি। উচ্চতা, এই উচ্চতা ব্যাখ্যা করতে গিয়ে আমাকে যদি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠতে থাকি তাহলে দেখব যে এটা 0 কিলোমিটার, সেখানে বায়ুর চাপ 1013.25 মিলিবার বা এরকম কাছাকাছি হবে। কিন্তু উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপ অনেক কমতে থাকে। এই কমে যাওয়ার একটা মান আছে। 274 মিটার হাইটের জন্য 34 মিলিবার করে বায়ুর চাপ কমতে থাকে। এর কারণ ব্যাখ্যা করতে গেলে ট্রপোস্ফিয়ারের কথায় আসতে হবে, যে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুর ঘনত্ব খুব বেশি হয় মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। এখানে একটা কথা বলে নেওয়া যায় যে 32 কিলোমিটার হাইটের মধ্যে ভূপৃষ্ঠ থেকে 99% বায়ুমণ্ডলের উপাদান এখানেই অবস্থিত। ফলে ভূপৃষ্ঠ থেকে কাছাকাছি অংশে ঘনত্ব বেশি হয়, বায়ুর চাপ বেশি হয়। আমি যদি এখানে একটা গ্রাফ
দেখাই যে ধরা যাক এটা 30 কিলোমিটার, এটা 60 কিলোমিটার, আর এদিকে আমি উচ্চতা দেখিয়েছি, হরাইজন্টাল লাইনে আমি বায়ুর চাপ দেখিয়েছি, মিলিবার দেখিয়েছি। তাহলে এই রকম একটি গ্রাফ পাবো, অর্থাৎ উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপ কমে যায় এবং উচ্চতা কম থাকলে বায়ুর চাপ বেশি হয়। এই হচ্ছে মোটামুটি উচ্চতা কিভাবে বায়ুর চাপের তারতম্য ঘটে। এই প্রসঙ্গে একটু বলে রাখা যাক যে উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর উপাদানগুলি কমে আসার কারণে অক্সিজেনেরও ঘাটতি পড়ে। তাই উচ্চ স্থানে ভ্রমণ করার জন্য পর্বতারোহীরা আলাদা করে অক্সিজেনের ব্যবস্থা নেয়। উষ্ণতা, কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু, তার মধ্যে যে ঘনত্ব আছে, ঘনত্ব বলতে বোঝায় কোনো নির্দিষ্ট আয়তনের এককের ঘন একক বায়ুতে যে পরিমাণ কণা রয়েছে, বায়ু কণা রয়েছে, তাকে বলা হয় ঘনত্ব। এতে যদি উষ্ণতা যোগ করা যায় তাহলে এর আয়তন বেড়ে যাবে। এই বায়ুপুঞ্জের আয়তন বেড়ে গেলে ওই পরিমাণ বায়ুর কণা আরো বেশি অঞ্চল জুড়ে অবস্থান করবে, ছড়িয়ে ছিটিয়ে, ফলে তার ঘনত্ব কমে যাবে। অর্থাৎ উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে, উষ্ণতা বাড়লে আয়তন বাড়লে ঘনত্ব কমে, আর ঘনত্ব কমলে তার ফল দাঁড়ায় একটা নিম্নচাপ, লো প্রেশার। উল্টো দিকে যদি বায়ুর চাপ কমানো হয় তাহলে এত বড় বায়ুটি ছোট বায়ুতে পড়ে সংকুচিত হয়ে যাবে, ফলে উপাদানগুলো আরো ঘন সন্নিবিষ্ট হবে, ঘনত্ব বেড়ে যাবে। তাহলে ঠিক এর বিপরীত অবস্থা হবে এবং রেজাল্ট দাঁড়াবে উচ্চচাপ। বায়ু সংকুচিত হয়ে ঘন হয়ে উচ্চচাপ বিরাজ করবে। জলীয় বাষ্প, কোনো বায়ুর মধ্যে জলীয় বাষ্প যদি দেওয়া যায় তাহলে তার জলীয় বাষ্প সাধারণ বায়ু থেকে, স্বাভাবিক বায়ু থেকে জলীয় বাষ্প হালকা হয়। অর্থাৎ জলীয় বাষ্প যদি বায়ুতে প্রবেশ করে তাহলে জলীয় বাষ্প মানে উষ্ণতাও প্রবেশ করানো হলো। অর্থাৎ উষ্ণতা বায়ুর মধ্যে যে প্রতিফলন ঘটাবে, জলীয় বাষ্পের পরিমাণও বায়ুতে একই প্রতিফলন ঘটাবে। অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ বায়ু আশেপাশের বায়ু অপেক্ষা হালকা হবে এবং ওপরে উঠে যাবে। হালকা হলে আয়তনে প্রসারিত হবে এবং তার ঘনত্ব কমবে, ফলে লো প্রেশার তৈরি করবে। জলভাগ এবং স্থলভাগের বন্টন, এই কথাটি বলতে গিয়ে আমি একটু যদি সমপ্রেশ রেখা বলে নিই। সমপ্রেশ রেখা হলো, ধরা যাক কোনো একটা মানচিত্রে, আমি পৃথিবীর মানচিত্রে ধরা যাক কোনো স্থান নেওয়া হয়েছে, কতগুলো স্থান নেওয়া হয়েছে, যে স্থানগুলির বায়ুর চাপ একই, তাহলে যে রেখাটা তৈরি হবে তাকে বলা হবে সমপ্রেশ রেখা। এই সমপ্রেশ রেখা বা সমবায়ুচাপ রেখা জলভাগ এবং স্থলভাগের ওপর দিয়ে আকাশ সমান আমরা দেখতে পাবো। যদি এটা নিরক্ষরেখা হয়, নিরক্ষরেখার ওপর দিয়ে এই সমচাপ রেখা, নিরক্ষরেখার কাছ দিয়ে এই সমস্ত রেখা, সমচাপ রেখা বা সমপ্রেশ রেখা একই সমান্তরালে যাওয়ার কথা। কিন্তু স্থলভাগ জলভাগের বন্টনের পার্থক্য অনুযায়ী স্থলভাগের ক্ষেত্রে এই সমচাপ রেখাটি নিরক্ষরেখার দিকে সরে আসে এবং জলভাগের ক্ষেত্রে একটু নিরক্ষরেখা থেকে দূরে সরে যায়। এই সরে যাওয়ার কারণ কি হলো, স্থলভাগ দ্রুত তাপ গ্রহণ করে নিম্নচাপ তৈরি করে, জলভাগ তা পারে না। এই রকম তাপ গ্রহণ এবং তাপ বিকিরণের ক্ষেত্রে স্থলভাগ এবং জলভাগের এই বিপরীত রকমের ধর্ম থাকার কারণে সমচাপ রেখা এরকম বক্র হয়, অর্থাৎ চাপেরও তারতম্য ঘটে। আবর্তন, পৃথিবীর যে আবর্তন বেগ, তার সাথে সাথে তার চারপাশে থাকা, জড়িয়ে থাকা, বেষ্টিত থাকা যে বায়ু স্তর, সেই বায়ুও কিন্তু পৃথিবীর সাথে সাথে একইভাবে আবর্তিত হয়ে চলেছে। ফলে বায়ুর চাপ কিন্তু বায়ুর এই আবর্তনের কারণে কিছু পরিমাণ বায়ু এখান থেকে কিন্তু ছিটকে যেতে পারে। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ সবচেয়ে, পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হয়। ফলে এখানে কিন্তু কিছুটা ডিফ্লেশন হয়, বায়ুর কিছুটা গতিবিক্ষেপ ঘটে, ফলে বায়ু দুদিকে ছিটকে যাওয়ার ঘটনা ঘটে। এর কারণে কিন্তু বায়ুর চাপ কমে যায়। এরপরে আমরা যাব বায়ুচাপ বলয়। যে কারণগুলি আমরা পড়লাম, ইত্যাদি কারণে পৃথিবীর বুকে কোথাও কোথাও উচ্চচাপ, কোথাও কোথাও নিম্নচাপ হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম 1013.25 মিলিবার বায়ুর গড় চাপ।
এই চাপের বেশি হলে তাকে আমরা হাই প্রেশার বলে থাকি, এই পরিমাণের কম হলে কোথাও বায়ুর চাপ তাকে আমরা লো প্রেশার বলে থাকি। এই হাই প্রেশার এবং লো প্রেশার তৈরির যে পিছনে যে কারণগুলি, সেগুলি আলোচনার মাধ্যমে আমরা পৃথিবীতে যে 7টি চাপ বলয় গড়ে উঠেছে সেই চাপ বলয়গুলি আমরা এখন আলোচনা করব। ভূপৃষ্ঠের ঠিক পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে এটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে 5 ডিগ্রি নর্থ থেকে 5 ডিগ্রি সাউথ এই অক্ষাংশের মধ্যে আমি 3টে কারণ উল্লেখ করব। 1 নম্বর, লম্ব সৌর কিরণ। লম্ব সৌর কিরণ, সারা বছর এখানে সূর্য লম্বভাবে কিরণ দেয়, তার ফলে কি হবে, উষ্ণতা বায়ুর চাপের উপরে কি প্রভাব ফেলে সেই রেজাল্টটি দাঁড়াবে। অর্থাৎ সারা বছর এখানে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ার কারণে এখানে বায়ু অত্যন্ত উষ্ণ হয়, হালকা হয় এবং প্রসারিত হয়, ওপরে উঠে যায়। ফলে এখানকার বায়ু অন্যান্য বায়ুর তুলনায়, আশেপাশের বায়ুর তুলনায় হালকা হয়, ওপরে উঠে যায়। ফলে এখানে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হবে। ফলে এখানে বায়ুর আয়তন বেড়ে গিয়ে চাপ কমে যায়। তাই এই 5 ডিগ্রি নর্থ থেকে 5 ডিগ্রি সাউথ এই অক্ষাংশের মধ্যে এরকম একটা সংকীর্ণ অঞ্চল পৃথিবীকে বেষ্টন করে থাকবে, যা একটি নিম্নচাপ বলয় রূপে পরিগণিত হবে। আচ্ছা, বলয় বলা হলো কেন? কারণ এই নিম্নচাপ ক্ষেত্রটি একটি সংকীর্ণ ফিতের মতো পৃথিবীকে বেষ্টন করে আছে। আমরা যেরকম বেল্ট পরি সেই রকম যেন পৃথিবীকে বেষ্টন করে আছে, তাই একে বলয় বলা হয়। এখন নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের সৃষ্টির পেছনে দ্বিতীয় কারণ জলীয় বাষ্পের পরিমাণ। এইখানে আমরা যদি পৃথিবীর মানচিত্রটিতে দেখি, তাহলে দেখব এখানে আফ্রিকার কিছুটা অংশ রয়েছে এবং দক্ষিণ আমেরিকার কিছুটা অংশ রয়েছে প্রধান ভূভাগ বলতে। এছাড়া কিছু ছোট ছোট দ্বীপ রাষ্ট্র রয়েছে। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে বেশিরভাগটা জলভাগ, তার উপরে সারা বছর লম্বভাবে সৌরকিরণ দেয়। এর ফলে এখানে বায়ু অত্যন্ত উষ্ণ এবং অত্যধিক জলীয় বাষ্পপূর্ণ হওয়ার কারণে, আমরা আগে আলোচনা করেছি, জলীয় বাষ্প বায়ুতে প্রবেশ করলে বায়ু হালকা হয় এবং নিম্নচাপের সৃষ্টি করে। ফলে এখানে দ্বিতীয় কারণটিতেও নিম্নচাপ তৈরি হলো। তৃতীয় কারণ, বায়ুর বিক্ষেপ ঘটে এখানে পৃথিবীর আবর্তন বেগের কারণে। আমরা আগেই আলোচনা করেছি পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে আবর্তন বেগ সব থেকে বেশি, 17 কিলোমিটার পার আওয়ার। এই আবর্তন বেগ অপেক্ষাকৃত মেরুর দিকে কমতে থাকে এবং এখানে সবচেয়ে বেশি। ফলে বায়ু কিছুটা ডিফ্লেকশন হয়, গতি বিক্ষিপ্ত হয়ে যায় এখান থেকে। ফলে এখানে একটি নিরক্ষীয় নিম্নচাপ তৈরি হয়েছে। এখন নিরক্ষীয় নিম্নচাপ তৈরির পিছনে যে কারণগুলি বললাম, এই কারণগুলি যদি আমি 2 মেরুর কাছে আলোচনা করি, তাহলে দেখতে পাবো এটা 90 ডিগ্রি নর্থ, 90 ডিগ্রি সাউথ, এটা 80 ডিগ্রি সাউথ, এটা 80 ডিগ্রি নর্থ। দেখো এই অংশে সুমেরু এবং কুমেরু অঞ্চলে আমি যদি এই 3টে কারণই এখানে ব্যাখ্যা করি, তাহলে দেখতে পাবো যে লম্বভাবে এখানে সৌরকিরণ পড়ে না, অত্যন্ত তির্যকভাবে পড়ে। ফলে এখানে সূর্যরশ্মির তাপীয় ফল অত্যন্ত কম হয়, বায়ু এখানে প্রচন্ড শীতল এবং সংকুচিত থাকে। ফলে বায়ু সংকুচিত হলে চাপ বেশি হয়। তাই এখানে সারা বছর ধরে সূর্য তির্যকভাবে কিরণ দেওয়ার কারণে এখানে একটি উচ্চচাপ তৈরি হচ্ছে, সুমেরু উচ্চচাপ বলয়। এই উচ্চচাপ বলয়টির নাম সুমেরু উচ্চচাপ বলয়। ঠিক একইভাবে তাহলে এটা কুমেরু উচ্চচাপ বলয় হবে। এই সুমেরু এবং কুমেরু উচ্চচাপ বলয়ের পেছনে যদি আমি নিরক্ষীয় অঞ্চলে আরো দুটো যে কারণ আলোচনা করি সেগুলোও বলি, তাহলে এখানে জলীয় বাষ্প প্রায় নেই বললেই চলে, কারণ এত শীতল, এখানে বরফ জমে থাকে, জলীয় বাষ্প নেই। আবর্তন বেগ মেরুতে একেবারে 0 এবং তার চারপাশে অল্প পরিমাণে আবর্তন বেগ আসার ফলে এখানে বায়ু বিক্ষিপ্ত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই 3 কারণে, যে 3টি কারণে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, সেই ঠিক 3টি কারণের বিপরীত অবস্থা হওয়ার কারণে এই 2 মেরু অঞ্চলে কিন্তু উচ্চচাপ তৈরি হয়েছে। আমরা নিরক্ষীয় অঞ্চলে আবার ফিরে আসি। এইখানে যে বায়ু গরম হয়ে হালকা হয়ে উপরে উঠে গেল, ঊর্ধ্বাকাশে উঠে গেল, এটা যদি ভূপৃষ্ঠ হয়, তাহলে এখান থেকে যে বায়ু গরম হয়ে উপরে উঠে গেল, 9 থেকে 11 কিলোমিটার হাইটে উঠে গিয়ে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে গিয়ে এই বায়ু
পৃথিবীর আবর্তন বেগের কারণে দুদিকে বিক্ষিপ্ত হয়ে যায় এবং এই 25 ডিগ্রি অক্ষাংশের কাছে নেমে আসে। এই উল্টো দিকে যে বায়ু চলে যায় একে আমরা প্রত্যয়ন বায়ু বলি। প্রত্যয়ন বায়ু, এটা এই প্রসঙ্গে বলে রাখলাম, পরবর্তীতে আলোচনার সুযোগ আসবে না এখানে। তো যাই হোক, এখানে যে বায়ু গরম হয়ে উপরে উঠে গেল সেই বায়ু উপরে ওঠার কারণে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক গড়, সেই অনুসারে ট্রপোস্ফিয়ারের যে নিয়ম আছে সেই অনুসারে বায়ু কিন্তু উপরে ওঠার সাথে সাথে শীতল হয়ে যাবে। ফলে শীতল ও সংকুচিত হলে উপরে গিয়ে বায়ু ভারী হয়ে যাবে। ফলে এই বায়ু দুই দিকে বিক্ষিপ্ত হয়ে নেমে আসবে 25 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি। ছবিটি আঁকাটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করতে হবে এবং ছবি আঁকাটা যদি প্র্যাকটিস করা যায়, বুঝে নেওয়া যায়, তাহলে কিন্তু শেষ এর পরে যে এখানে যে নিয়ত বায়ু প্রবাহ রয়েছে সেই নিয়ত বায়ু প্রবাহ কিন্তু সহজেই মুখস্থ করা সম্ভব হবে। উচ্চচাপ বলয় তৈরি হয়েছে এখানে একটি। আমি প্রসঙ্গক্রমে আবার বলছি, নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে যে উষ্ণ হালকা বায়ু ঊর্ধ্বাকাশে উঠে গেল তা শীতল ও ভারী হয়ে এই দুই অক্ষাংশের কাছে নেমে আসবে ক্রান্তীয় অঞ্চলে 33.5 ডিগ্রি নর্থ এবং 33 ডিগ্রি সাউথ, অর্থাৎ 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের কাছে নেমে আসবে। এটা 25 ডিগ্রি নর্থ টু 35 ডিগ্রি নর্থ, 25 ডিগ্রি সাউথ টু 35 ডিগ্রি সাউথ, এই অক্ষাংশের কাছে নেমে আসবে। এটাকে বলা হয় ক্রান্তীয় উচ্চচাপ বলয়। একটু ডেফিনিট করে নাম দিলে কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়। এই চাপ বলয়গুলির দুটি সৃষ্টির পিছনে তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের উষ্ণ ঊর্ধ্বগামী হালকা বায়ুই কারণ, অর্থাৎ তা ঊর্ধ্বাকাশে শীতল ও ভারী হয়ে এই দুই অংশে নেমে আসে বলেই উচ্চচাপ তৈরি হয়েছে। এর মাঝে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ তৈরির পিছনে আমি এটার নাম দিই আগে সুমেরু বৃত্ত প্রদেশীয়, আমি সংক্ষেপে নামগুলো লিখছি, নিম্নচাপ বলয়। নিম্নচাপ বলয়, এখানে নিম্নচাপ হওয়ার এটা হচ্ছে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এই দুই নিম্নচাপ বলয় সৃষ্টির পিছনে 60 ডিগ্রি নর্থ টু 65 ডিগ্রি নর্থ, কোনো কোনো বইতে এটা 70 করা আছে, 65 ডিগ্রি নর্থ 60 ডিগ্রি সাউথ। আচ্ছা, এই দুই অঞ্চলে কি হয়, পৃথিবীর আবর্তন বেগ এর তুলনায় দুই মেরুর তুলনায় এখানে কিছুটা বেশি, ফলে অপেক্ষাকৃত বায়ুর ডিফ্লেশন গতিবিক্ষেপ কিছুটা বেশি পরিমাণে হয়ে থাকে। তুলনামূলকভাবে এই দুই অঞ্চলের তুলনায় এখানে নিম্নচাপ তৈরি হয়েছে। এছাড়া প্রধান যে কারণটি সেটা হচ্ছে মেরু অঞ্চল থেকে একটি শীতল বায়ু এখানে আসে, যে বায়ু শুষ্ক, এবং এই ক্রান্তীয় অঞ্চল থেকে আরেকটি উষ্ণ বায়ু আসে যে বায়ুটি আর্দ্র। এই শুষ্ক এবং আর্দ্র বায়ুর মিলনের কারণে এইখানে একটি ঘূর্ণবাত তৈরি হয়। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত আমরা যখন পড়বো তখন এই বিষয়টি আলোচনা করব। আপাতত এইটুকুই জেনে রাখতে হবে যে দুটো যদি বিপরীত ধর্মী বায়ু মিলিত হয়, একটি উষ্ণ বায়ু এবং একটি শীতল বায়ু, তাহলে এই দুই ধরনের বায়ুপুঞ্জের মিলনের কারণে এখানে একটি নিম্নচাপ তৈরি হবে। এই কারণেই এখানে প্রধানত নিম্নচাপ তৈরি হয়েছে এই দুই অংশে। এই গেল আমাদের 7টি চাপ বলয়। এই 7টা চাপ বলয় সৃষ্টির পিছনে যে কারণগুলো আমরা বললাম, সেই প্রতিটি কারণ কিন্তু প্রত্যেকটা কারণ কিন্তু শাশ্বত বা অবিনশ্বর বা স্থির, তাই জন্য এই চাপ বলয়গুলো স্থায়ী, তাই এদেরকে স্থায়ী চাপ বলয় বলা হয়। প্রসঙ্গক্রমে বলে রাখতে হবে যে চাপ বলয়গুলো কিন্তু মোটামুটি স্থায়ী, পুরোপুরি স্থায়ী নয়। এই প্রসঙ্গে একটু আলোচনা করে দিতে হবে যে যেহেতু পৃথিবী তার কক্ষপথের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে হেলে অবস্থান করছে, তাই পৃথিবীর নিরক্ষরেখায় সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় না। সূর্য কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখা পর্যন্ত, কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখা পর্যন্ত বছরে 6 মাস দক্ষিণ দিকে সরে যায় এবং 6 মাস উত্তর দিকে সরে যায়। একে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন বলে। ফলে সূর্যের উত্তরায়ণের সময় এটা যদি নিরক্ষরেখা হয়, তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয় 5 থেকে 10 ডিগ্রি উত্তরে সরে যায় এবং কর্কটীয় উচ্চচাপ বলয় এখান থেকে আরো 5 থেকে 10 ডিগ্রি উত্তরে সরে যায়। প্রত্যেকটি চাপ বলয় কিছুটা কিছুটা উত্তরে সরে যায়, সবাই কিছুটা পরিমাণ উত্তরে সরে যায়। এবং দক্ষিণায়নের সময় এই সূর্য যখন মকরক্রান্তি রেখা লম্বভাবে কিরণ দেয়, তখন চাপ বলয়গুলি সবাই কিছুটা তাদের পজিশন থেকে দক্ষিণের দিকে সরে যায়, সরে সরে যায়। এই হচ্ছে
চাপ বলয়গুলির স্থান পরিবর্তন। তাহলে চাপ বলয়গুলো 6 মাস ধরে কিছুটা উত্তরে কিছুটা দক্ষিণে, উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সাথে সামঞ্জস্য রেখে উত্তরে এবং দক্ষিণে সরে সরে যেতে থাকে। এই সরে যাওয়ার কারণে কিছু জলবায়ুগত প্রভাব সারা পৃথিবীর উপরে পড়ে। তার অন্যতম প্রভাব আমি একটু এই জায়গাটা একটু বলে রাখি। ধরা যাক এই হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল, এখানে স্পেন, ফ্রান্স, জার্মানি এইসব দেশগুলি রয়েছে, এখানে মিশর, তিউনিসিয়া, লিবিয়া এই দেশগুলি রয়েছে। এই ভূমধ্যসাগরীয় অঞ্চলটিতে এখানে শীতকালে যখন চাপ বলয়গুলি দক্ষিণে সরে আসে, গ্রীষ্মকালে যখন চাপ বলয়টা এখানে থাকে, কর্কটীয় চাপ বলয় এইটার কথা বলছি, যখন এখানে অবস্থান করে তখন কর্কটীয় চাপ বলয় থেকে এই দিকে যে বায়ু আসে সেই বায়ুটি হচ্ছে আয়ন বায়ু, কিন্তু এর উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় স্থলভাগ থেকে আসে বলে বৃষ্টি হয় না। কিন্তু এই বায়ুটাই যখন শীতকালে দক্ষিণায়নের কারণে দক্ষিণে সরে আসে তখন এই দিক থেকে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় এইদিকে, তখন জলভাগের উপর দিয়ে যায় বলে পশ্চিমা বায়ুর দ্বারা শীতকালে বৃষ্টিপাত হয় ভূমধ্যসাগরীয় অঞ্চলে। যাই হোক, এবার আমরা নিয়ত বায়ু প্রবাহ পড়ব। বায়ু প্রবাহের অনেকগুলো শ্রেণীবিভাগ আছে, 4টে শ্রেণীবিভাগ, আমরা সেই শ্রেণীবিভাগে পরে যাব। আপাতত তার প্রথম ভাগ যেটাকে আমরা নিয়ত বায়ু প্রবাহ বলি তা আলোচনা করব, যা এই 7টি চাপ বলয়ের সাথে সম্পর্কযুক্ত। আমরা যে 7টি চাপ বলয়ের কথা বললাম, এই 7টি চাপ বলয়ের মধ্যবর্তী যে স্থানগুলি রয়েছে সেই 6টি স্থান 1 2 3 4 5 6, এই 6টি স্থানের মধ্যে যে বায়ু রয়েছে তার দেখা যাচ্ছে একদিকে উচ্চচাপ একদিকে নিম্নচাপ, ফলে এখানকার বায়ু চুপচাপ থাকবে না। কি হবে, বায়ু এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হবে। অর্থাৎ কোথাও যদি বায়ুর মধ্যে হাই প্রেশার তৈরি হয়, কোথাও যদি লো প্রেশার তৈরি হয়, তাহলে হাই থেকে লো এর দিকে একটি বায়ু প্রবাহ লক্ষ্য করা যাবে, একেই বলা হয় বায়ু প্রবাহ। অর্থাৎ এখানে যে বায়ু গরম হয়ে ওপরে ওঠে বা এই দুই অংশে বায়ু শীতল হয়ে ভারী হয়ে নিচে নামে, একে বায়ু প্রবাহ বলে না, একে বলে বায়ুর স্রোত। অর্থাৎ ঊর্ধ্বগামী বা নিম্নগামী বায়ুকে বায়ুর স্রোত বলা হয়, কিন্তু হরাইজন্টালি যখন বায়ু যাবে তখন তাকে বায়ু প্রবাহ বলা হয়। হরাইজন্টালি বায়ু প্রবাহের কারণ হচ্ছে কোথাও যদি বায়ুচাপের তারতম্য হয়, অর্থাৎ এখানে ধরা যাক 1010 মিলিবার বায়ুর চাপ, এখানে ধরা যাক 990 মিলিবার বায়ুর চাপ, তাহলে এদের বিয়োগফল কত, 20 মিলিবার। এই 20 মিলিবার যে পার্থক্য তাকেই বলা হয় চাপ ঢাল। অর্থাৎ চাপ ঢাল বা প্রেসার গ্রেডিয়েন্ট, এই প্রেসার গ্রেডিয়েন্টই হলো বায়ু প্রবাহের কারণ। অর্থাৎ বায়ু কেন প্রবাহিত হচ্ছে, এই দুই অঞ্চলে বায়ুচাপের তারতম্য যে 20 মিলিবারের পার্থক্য ঘটে গেছে তা সমান করার উদ্দেশ্যে। অর্থাৎ বায়ুর চাপের তারতম্য সমান হয়ে গেলে বায়ু প্রবাহ আর হবে না। তো আমরা কিছুক্ষণ আগে এই বায়ুচাপ বলয়গুলিকে স্থায়ী চাপ বলয় হিসেবে বলেছি। অর্থাৎ যে উচ্চচাপ আছে তা কখনোই নিম্নচাপে পরিণত হবে না, কারণ এর পিছনে যে কারণ, যেমন তীর্যক সৌরকিরণ, জলীয় বাষ্পের অনুপস্থিতি, পৃথিবীর আবর্তন বেগ স্বল্প ইত্যাদি কারণ কখনোই বদলে যাবে না। তাই যেসব চাপ বলয়গুলি উচ্চচাপ তারা সারা জীবন উচ্চচাপ থাকবে, যে চাপ বলয়গুলি নিম্নচাপ তারা সারা জীবন নিম্নচাপ থাকবে। ফলে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে একটি বায়ু প্রবাহ লক্ষ্য করা যাবে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে একটি বায়ু প্রবাহ, অর্থাৎ উচ্চচাপ নিম্নচাপ। এই বায়ু প্রবাহগুলি কিন্তু আমরা সারা বছর ধরে দেখতে পাবো, এবং তাদের যে দিক, আমি যে দিকটা অ্যারো দেখালাম, এই দিক কিন্তু কখনোই বদলাবে না। তাই এই বায়ুকে আমরা নিয়ত বায়ু নাম দিয়েছি। অর্থাৎ পৃথিবীতে যে 7টি চাপ বলয় আছে সেই চাপ বলয়গুলির মধ্যবর্তী অঞ্চলে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে এই বায়ু নির্দিষ্ট গতিতে প্রবাহিত হয়, তাই একে নিয়ত বায়ু বা নিয়মিত বায়ু প্রবাহ বলা হয়ে থাকে। এই নিয়ত বায়ু এই 6টি জায়গায় প্রবাহিত হয়। এই নিয়ত বায়ুকে 3টি ভাগে ভাগ করা হয়, 3টি ভাগ। কিন্তু বায়ু প্রবাহগুলো আমরা যেভাবে দেখালাম এখানে শেষ হলো না, আমরা এখানে দুটো নিয়মের কথা বলতে হবে। এক, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যাবে বায়ু, এই নিয়মটি আমি মেনে চাপ বলয়গুলির মধ্যে যে বায়ু প্রবাহগুলি অবস্থান করছে তা আমরা দেখিয়েছি, কিন্তু ডট ডট দিয়ে দেখিয়েছি এই কারণে যে এইটি ফাইনাল দিক নয়, গতিপথটি অন্যভাবে প্রভাবিত হতে পারে যা ফেরেডের সূত্রে বলা আছে।
তাই ফেরেলের সূত্রটি এখানে প্রয়োগ করা হয়নি, তা আমাদের করতে হবে। ফেরেলের সূত্রটা একটু ছোট্ট করে আলোচনা করে নিই। ধরা যাক এই পৃথিবীর চারপাশে যে বায়ুস্তর রয়েছে সেই বায়ুস্তর সহ পৃথিবীটি আবর্তন করছে। তাহলে বায়ুস্তরের মধ্যেও পৃথিবীর আবর্তন বেগ রয়েছে। সেই বায়ুস্তরের মধ্যে থেকে কোনো একটি বায়ু, অর্থাৎ পৃথিবীর চারপাশে যে বায়ুস্তর লেগে আছে সেই বায়ুস্তরের মধ্যেও কিন্তু পৃথিবীর আবর্তন বেগ রয়েছে। সেই বায়ু আবর্তন বেগ সম্পন্ন বায়ু কোনো একটি স্থানের হাই প্রেশারের বায়ু লো প্রেশারের দিকে যাচ্ছে, যাওয়ার ক্ষেত্রে সেই বায়ুটার মধ্যে এই যে আবর্তন বেগেও কিন্তু তার মধ্যে রয়েছে। ফলে এই বায়ুটার নিজস্ব গতি কিছুটা বিক্ষিপ্ত হতে পারে। আমি একটু সহজ করে যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই, যে ট্রেনে করে যখন আমি যাচ্ছি, কোনো যাত্রী যাচ্ছে, তাহলে ট্রেনের গতির সাথে সাথে ওই যাত্রীর মধ্যে কিন্তু ট্রেনের গতিটিও রয়েছে। এখন ট্রেনের মধ্যে কোনো একটি সিট থেকে যদি দূরবর্তী আরেকটি সিটে যাত্রীটি উঠে যেতে চায়, তাহলে তার নিজের গতিটা কিছুটা ট্রেনের গতি দ্বারা কিন্তু বিক্ষিপ্ত হয়ে যেতে পারে। এই যে একটা অদৃশ্য বল যা ট্রেনের গতি, তা অদৃশ্যভাবে ওই মানুষটিকে এক স্থান থেকে আরেক স্থানে যেতে, ওই চলন্ত ট্রেনে এক সিট থেকে আরেক সিটে যেতে তাকে কিছুটা বিক্ষিপ্ত করে দেয় একটা অদৃশ্য বল। সেই অদৃশ্য বলটি হলো আমাদের আবর্তন বেগ। পৃথিবীর এই আবর্তন বেগ বায়ুর উচ্চচাপ থেকে যাওয়া, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে অগ্রসরমান বায়ুকে কিছুটা বিক্ষিপ্ত করে দেয়, যে ফোর্স, তা আবর্তন বেগের কারণেই হয়। এই অদৃশ্য বল বিজ্ঞানী কোরিওলিস প্রথম আবিষ্কার করেছিলেন, তাই এই বলকে কোরিওলিস বল বলা হয়। কোরিওলিস বল বায়ুকে সোজা পথে যেতে দেয় না। উত্তর গোলার্ধে ফেরেল এই সূত্রটি আবিষ্কার করলেন, যে উত্তর গোলার্ধে সোজা না গিয়ে এ ডান দিকে বেঁকে যাবে, এবং দক্ষিণ গোলার্ধে, পৃথিবীর দক্ষিণ গোলার্ধে এই বায়ু সোজা না গিয়ে কিছুটা বাম দিকে বেঁকে যাবে। তাহলে এই বায়ুগুলো দেখানো খুব সহজ, একটু মন দিয়ে দেখলে এগুলো ছাত্রছাত্রীরা সহজেই পারবে। এটা মুখস্থ করলে কিন্তু গুলিয়ে যেতে পারে। আমি এখানে বায়ুচাপ বলয়গুলির সাথে বায়ু প্রবাহগুলি যদি একটু বুঝে নেওয়া যায় আঁকাটা, তাহলে এই ছবি থেকেই প্রত্যেকটা বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ এবং তাদের নাম, তাদের সংজ্ঞা সমস্ত বলে দেওয়া যাবে। প্রথমেই আসি, আমি নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে দেখতে পাচ্ছি দুটো বায়ু আসছে, যাদের মুখ অ্যারো দিয়ে দেখানো আছে, কিন্তু দ্বিতীয় সূত্রটি, অর্থাৎ দ্বিতীয় বিষয়টি, অর্থাৎ ফেরেলের সূত্র এখানে প্রয়োগ করা হয়নি, তাই আমি ডট ডট লাইন দিয়ে রেখেছি। এটা আমার উত্তর গোলার্ধ, তাহলে বায়ুটি এইদিকে যাওয়ার কথা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, কিন্তু ফেরেলের সূত্র বলছে না, উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যাবে, অর্থাৎ এই দিকে যাওয়ার কথা না গিয়ে এই দিকে বেঁকে যাবে। তাহলে এই বায়ুটি সোজা না গিয়ে ডান দিকে বেঁকে যাবে, যেদিকে অ্যারো দেবো সেদিকে মুখ করে দাঁড়াতে হবে। খুব সহজ যুক্তি। এবার এইটা দেখে আমি আরো দুটো দাগ দিলাম। এই বায়ুকে বলা হচ্ছে আয়ন বায়ু। নিশ্চয়ই দক্ষিণ গোলার্ধেও যে বায়ুটা এদিক থেকে এদিকে যাচ্ছে, এটা দক্ষিণ গোলার্ধ, তাহলে বাম দিকে বেঁকে যাবে, এটা আমার বাম হাত, এদিকে বেঁকে যাবে, তাহলে এটাকে এই দিকে বেঁকিয়ে দিতে হবে। এটাকে দেখে আর দুটো দিয়ে দিলাম, তাহলে এই হয়ে গেল আমাদের আয়ন বায়ু। এই বায়ুটার নাম হচ্ছে আয়ন বায়ু। তাহলে নিয়ত বায়ুর প্রথম ভাগ হচ্ছে আয়ন বায়ু। আয়ন বায়ু কাকে বলে? তাহলে কাকে বলে? খুব সহজ, দেখে দেখে বলে দেওয়া যাবে। কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে, এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট গতিতে, তাকে বলা হয় আয়ন বায়ু। অর্থাৎ কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু সারা বছর ধরে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে নির্দিষ্ট গতিতে নিয়মিতভাবে প্রবাহিত হয় তাকে বলে আয়ন বায়ু। তো আয়ন বায়ু দুই গোলার্ধে দুটো। এই বায়ুটা এই কোণা থেকে আসছে, এটা হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে এই কর্নার থেকে আসছে, এটা উত্তর পূর্ব, তাই একে উত্তর পূর্ব আয়ন বায়ু বলে। এটা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। আয়ন বায়ুর কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমি একই সঙ্গে একটু বলে নিই। আয়ন বায়ু প্রধানত কোনাকুনি হলেও পূর্ব থেকে পশ্চিম দিকে আসে, ফলে এখানে যে দেশগুলি আছে সেই দেশগুলির পূর্ব দিকে সে প্রথম ঢুকছে, ফলে এই দিকটা বেশি বৃষ্টিপাত ঘটাচ্ছে। তারপরে আরো পশ্চিমে আসলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে, আরো পশ্চিমে এসে বৃষ্টির পরিমাণ আরো কমে যাচ্ছে।
তাই এখানে যে দেশগুলি আছে, যেমন আফ্রিকা আছে, সেখানে তার পশ্চিম দিকে সাহারা মরুভূমি তৈরি হয়েছে। আমাদের ভারতের পশ্চিম দিকে থর মরুভূমি তৈরি হয়েছে। আরবের পশ্চিম দিকে আরব মরুভূমি তৈরি হয়েছে। এই কারণে আয়ন বায়ু প্রবাহিত অঞ্চলে কিন্তু পশ্চিম দিকে মরুভূমি তৈরি হয়েছে। আয়ন বায়ুর আরো কিছু বৈশিষ্ট্য আমরা এখানে আলোচনা করে নিই। এক হচ্ছে বিস্তার। তাহলে বিস্তার কি বলা যায়? 5 ডিগ্রি নর্থ থেকে 25 ডিগ্রি নর্থ এবং 5 ডিগ্রি সাউথ থেকে 25 ডিগ্রি সাউথ, তাহলে 5 থেকে 25 ডিগ্রি, 5 থেকে 25 এই অক্ষাংশের মধ্যে এই বায়ু বিস্তৃত। 2, পশ্চিম দিকে মরুভূমি, পশ্চিম দিকে বৃষ্টি কম, পশ্চিমে মরু। 3, এই বায়ুর গতিবেগ উত্তর গোলার্ধে 16 কিলোমিটার পার আওয়ার, কিন্তু দক্ষিণ গোলার্ধে 22.4 কিলোমিটার পার আওয়ার। এটা কেন হয়েছে? উত্তর গোলার্ধে বায়ুর গতিবেগটা বেশি, কারণ উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি, তাই বাধাপ্রাপ্ত হয়। দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি, বাধাপ্রাপ্ত হয় না। এই হচ্ছে আয়ন বায়ুর মোটামুটি বৈশিষ্ট্য। এবার আমরা আসছি এইটা, এই বায়ুটা এইদিকে যাচ্ছে উত্তর গোলার্ধ, তার ডান দিকে বেঁকে যাবে, তাহলে এই দিকে বেঁকে যাবে। এইটা হচ্ছে আমাদের পশ্চিমা বায়ু। তাহলে দ্বিতীয় ভাগ আমরা পেয়ে গেলাম পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু, তাহলে এইটা দক্ষিণ গোলার্ধ, এদিকে যাচ্ছে, আমাকে এইদিকে মুখ ঘুরতে হবে। তাহলে এটা দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যাবে, তাহলে এটা বাঁ হাত, এইদিকে বেঁকে যাবে। এইটা হচ্ছে পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু, তাহলে এই দুটো বায়ুর নাম আছে। এই যে দিক থেকে বায়ুটা আসবে, যে দিকটা উৎস, তাকে বলা হবে, তার নামটা দেওয়া হবে সেই দিক অনুসারে। অর্থাৎ এটা হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এই পশ্চিমা বায়ু, এটা এই দিক থেকে আসছে। তাহলে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু কাকে বলে? তাহলে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু সারা বছর ধরে প্রবাহিত হয় তাকেই বলা হয় পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ুরও কিছু বৈশিষ্ট্য আছে। বিস্তারে আমি যাব, খুব সহজ, ছবি দেখেই বলা যাবে, 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে পশ্চিমে মরু বলেছিলাম আয়ন বায়ুতে, এখানে কিন্তু পূর্ব দিকে অপেক্ষাকৃত পূর্বে, মহাদেশের পূর্বে বৃষ্টিটা কম হবে, পূর্বে শুষ্ক হবে, মরু হয়নি কিন্তু শুষ্ক হবে, তৃণভূমি তৈরি হয়েছে। অর্থাৎ মহাদেশের এই দিক থেকে বৃষ্টিপাতটা ঘটবে, পশ্চিম থেকে আসবে, ফলে এই দিকে বেশি বৃষ্টি, তারপরে অপেক্ষাকৃত কম বৃষ্টি, তারপরে আরো কম বৃষ্টি। এই হচ্ছে পশ্চিমা বায়ু। জলবায়ুগত প্রভাব। গতিবেগ 22 কিলোমিটারেরও বেশি হয়, এখান থেকে শুরু হয়, এবং গতিবেগ তারপরে অনেক বেশি হয়, সেটা কত মানে বলা যায় না। নানা রকমের অঞ্চলে নানা রকমের গতিবেগ তৈরি হয়। পরবর্তীকালে দেখা যায় 22 কিলোমিটার পার আওয়ার, এটা বাড়তে বাড়তে 60 কিলোমিটার 70 কিলোমিটার উচ্চ গতিবেগে পৌঁছে যায়। এবং গতিবেগ এবং বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ গোলার্ধে, অর্থাৎ উত্তর গোলার্ধের যে পশ্চিম বায়ু, তা কিন্তু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তার গতিবেগ 16 কিলোমিটারের কম হয়ে থাকে। কিন্তু দক্ষিণ গোলার্ধের গতিবেগটা এতটাই বেড়ে যায় যে এই যে 35 ডিগ্রি থেকে যাওয়া শুরু করলো, যখন 40 ডিগ্রিতে এসে পৌঁছয়, তখন তার গতিবেগ এতই বেড়ে যায় 40 ডিগ্রি সাউথে, যে শো শো আওয়াজ করতে থাকে। তাই একে গর্জনশীল 40 বলা হয়। 40 ডিগ্রি অক্ষাংশে। 50 ডিগ্রি অক্ষাংশে যখন চলে আসে, তখন তার গতিবেগ আরো বেড়ে গিয়ে এতই বেড়ে যায় যে তাকে ক্রোধমত্ত 50 বলা হয়। ক্রোধমত্ত 50 বলা হয়। এবং 60 ডিগ্রি অক্ষাংশে যখন এসে পৌঁছয়, তখন তাকে তীক্ষ্ণ চিৎকারকারী 60 বলা হয়। তীক্ষ্ণ চিৎকারকারী 60 বা সেটু বলা হয়। এরকম মজার নামগুলো দেওয়া হয়েছে। এই গেল পশ্চিমা বায়ু। এখন এই বায়ুটা এইদিকে যাওয়ার কথা, একটা উত্তর গোলার্ধ, তাহলে ডান দিকে বেঁকবে, আগের নিয়ম অনুসারে এই দিকটা বেঁকে যাবে। এই বায়ুকে বলা হয় মেরু বায়ু, যেহেতু মেরু থেকে আসছে। কোন দিক থেকে আসছে? উত্তর পূর্ব কর্নার থেকে, তাই এটা উত্তর পূর্ব। এই বায়ুটা দক্ষিণ গোলার্ধে এইদিকে যাচ্ছে, তাহলে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেয়ে যাবে, এটা বাম দিক, এই হচ্ছে আমার বাম দিক। এইটা মেরু বায়ু, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব মেরু বায়ু। তাহলে তৃতীয় বায়ুটা হচ্ছে মেরু বায়ু, তারও দুটো ভাগ, পশ্চিম বায়ুরও দুটো ভাগ। এই হচ্ছে মোটামুটি আমাদের নিয়ত বায়ু প্রবাহ।
নিয়ত বায়ু প্রবাহগুলি আমরা পরপর এখানে দেখালাম, যে বায়ুগুলি চাপ বলয়গুলির মাঝে অবস্থান করছে সারা বছর ধরে নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট দিকে, তাই এদেরকে নিয়ত বা নিয়মিত বায়ু বলে।